হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আমার জুতো ছিঁড়ে গেছে ইয়াসির ভাইয়া। রাস্তায় দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল আফসানা। ইয়াসির প্রবল ধমকে বলল, জুতা ছিঁড়ছে ওই জন্য কাঁদতে হবে তোকে? তোর বড় লোক বাপে টাকা সমেত পাঠাইছে না তোরে? দোকানে গেলেই জুতা পাইতেছিস, রাস্তায় সিন ক্রিয়েট করা লাগবে কেন এমনে? একদম চুপ বেয়াদব। আমাকে একটা রিক্সা ঠিক করে দেন ইয়াসির ভাই, আমি বাসায় যাব। কেন? আমি দিব কেন? তোর বাপের গাড়ি আছে না? ড্রাইভারকে কল দিলেই তো আইসা পড়তেছে সে। ইয়াসিরের এই কথাটা শুনে আফসানার কান্নার বেগ বেড়ে যায়। ফোপায় শুধু, কারণ শব্দ করে কান্না করা বারণ। ইয়াসিরের হেলদোল হয় না, ওভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে আফসানাকে নিয়ে। আফসানা বুঝতে পারে না ইয়াসির তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, এখানে তার কাজ কি। চলে যেতে চাইলেও পারে না, কারণ ইয়াসির ওর ব্যাগটা নিজের কাছে রেখে দিয়েছে, কিছুতেই যেতে দিচ্ছে না। খানিক বাদে ইয়াসিরের গার্লফ্রেন্ড সিনহা আসে, জিন্স প্যান্ট আর অ্যাডিডাসের জ্যাকেট পরে, নিচে হয়তো গেঞ্জি, অনুমান করে নেয় আফসানা। রং বেরঙের আর বিভিন্ন কাটের স্ট্রেট চুলগুলো পুরো পিঠময় ছড়ানো, ফর্সা ধবধবে মেয়েটার মুখের ফোটানো মেকআপ, ঠোঁটের কাছে চমৎকার একটা তিল। হাত নেড়ে যখন আফসানাকে হাই বলে, তখন ওর কালারফুল নেল পলিশ দেওয়া নখগুলো চোখে হাইলাইটের মতো নেয়। মনে মনে ডুকরে কেঁদে ওঠে আফসানা। লোকে বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, অথচ মেয়েটার সামনে আফসানাকে পাগল বই আর কিছু লাগছে না। এলোমেলো পাখির বাসার মতো চুল, বাজে রঙের একটা কুচকানো জামা আর ছেঁড়া জুতা। কেউ দেখলে বলবে সে এমপি নূর মোহাম্মদের মেয়ে। এই ব্যাপারটা ভেবে ডুকরে কাঁদতে মন চায় তার, কিন্তু পারে না, শুধুমাত্র ইয়াসিরের ভয়ে। সিনহা সম্পর্কিত সকল ভাবনা ভ্যানিশ হয়ে যায় যখন সে দেখে সিনহা ইয়াসিরকে দেখা মাত্র ঝাঁপিয়ে গলায় ঝুলে যায়। আফসানার মুখ বড়সড় হাঁ হয়ে যায় এই দৃশ্য দেখে। মেয়েটা এতটা অ্যাডভান্স হবে সেটা বুঝতে পারেনি। ইয়াসিরও নির্লজ্জের মতো কোমরে হাত রেখে হেসে হেসে কথা বলতে শুরু করে। অসহায় আফসানা হালকা গলায় বলে, ভাইয়া আমার ব্যাগটা। ইয়াসির সিনহার কোমরে হাত রেখেই আফসানাকে ছুঁড়ে দেয় ব্যাগটা। কোনো বাক্য বিনিময় না করেই সিনহার হাত ধরে বাইকে চড়ে শাঁ শাঁ করে উড়ে যাওয়ার মতো যায়। অসহায় আফসানার আরও বেশি অসহায় হয়ে পড়ে। অসহ্য যন্ত্রণা হয় বুকে, সরসর করে পানি পড়ে চোখ দিয়ে। ইয়াসির খুব ভালো মতো জানতো আফসানার কাছে একটা টাকাও নেই, আর না আছে ফোন। সবচাইতে বড় কথা, সে এটাও জানে আফসানার মনে তার জন্য অসম্ভব প্রেমময় অনুভূতি, একেবারে ঠাসা ঠাসা। তবুও যে আজ তার গার্লফ্রেন্ড নিয়ে এরকম একটা সিনেমা করে গেল, অন্তত আজকের দিনে ইয়াসির যে এই কাজগুলো করবে এটা ভাবতেই পারেনি আফসানা। কলেজ থেকে বেরিয়ে ইয়াসিরকে দেখে ঈদের খুশি লেগেছিল আফসানার মনে। ভেবেছিল কোনো একটা কানেকশন আছেই, এই বিশেষ দিনে বিশেষ মানুষটা বুঝি সারপ্রাইজ দিতে এসেছিল তাকে। কিন্তু লোকটা যে তার সাথে এরকম করবে এটা ভাবতেই পারেনি আফসানা। চোখের পানি মুছে একটা রিক্সা ডাকে, রিক্সাতে উঠে বসে বিড়বিড় করে বলে, আই হেট ইউ ইয়াসির ভাইয়া, বার্থডে সেরা গিফটের রিটার্ন হিসেবে একরাশ ঘৃণা তোমার জন্য। পাড়ায় সবাই চেনে আফসানাকে, তাই রিক্সাওয়ালাও টাকা নেয় না। বাসায় নেমে এরকম বিধ্বস্ত অবস্থা নিয়ে ভেতরে যেতেই দৌড়ে আসে একদল মহিলা, তার পিছু পিছু কয়েকজন কাজের মেয়ে। ফর্সা ধবধবে মহিলাটি আফসানাকে বুকে নিয়ে জিজ্ঞেস করে, কি রে বাবু, তোর এই হাল কেন? মায়ের বুকে মুখ গুজে কেঁদে ওঠে আফসানা, কিন্তু কিছু বলে না। পাশ থেকে ওর বড় মা মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে পাখিটা? আফসানা মুখ গুজেই বলে, আমার ক্ষুধা পেয়েছে, ভাত খাইয়ে দাও আমাকে। আফসানার বড় মা রাহেলা ওর মাথায় হাত বুলিয়ে বলে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি ভাত নেই প্লেটে। কাজের মেয়েগুলোকে নিয়ে রাহেলা চলে যান। আফিয়া আফসানার আম্মু মেয়েকে আর কিছু জিজ্ঞেস না করে রুমে নিয়ে যান। বিছানায় বসিয়ে কাপড় বের করতে করতে বললেন, ইয়াসির কিছু বলেছে? ইয়াসিরের নাম শুনে কান্নাগুলো ঠিকরে বেরিয়ে আসতে চায় আফসানার ভেতর থেকে। অভিমান করে কান্না চেপে তারপর বলে, তুমি কাপড় দাও, আমি ফ্রেশ হতে যাব। আফসানা উঠে বাথরুমে চলে যায়। আফিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ইয়াসিরের সাথে এবার কথা বলতেই হচ্ছে। আফসানা ফ্রেশ হয়ে এসে দেখে ওর বড় মা রাহেলা খাবার নিয়ে বসে আছেন।
মুস্কি হেসেও মাথায় টাওয়াল পেঁচিয়ে বেডে বসে। কি তরকারি দিয়ে খাওয়াবা বড় আম্মু? এই যে তোমার পছন্দের পাবদা মাছ আর মিক্স সবজি। সালাদ কই? সেটাও আছে বাবা। ওয়াও, জোশ! জলদি খাইয়ে দাও, জিভে জল এসে গেল। রাহেলা হেসে ফেললেন আফসানার কথা শুনে। তারপর একটু এগিয়ে গিয়ে ভাত মেখে ওকে খাইয়ে দিতে শুরু করে। আফসানাও সব ভুলে গল্প করতে থাকে আর খায়। খাওয়ানোর এক পর্যায়ে রাহেলার চোখ যায় আফসানার কাঁধে। বেশ খানিকটা জায়গায় লাল হয়ে আছে। চোখ সরু করে হাত বাড়ায় কাঁধের কাছে। বাবু কাঁধে কি হয়েছে? আফসানা হাত রেখে ব্যথা অনুভব করে। হঠাৎই মনে পড়ে যায় ইয়াসির কামড়ে দিয়েছে এখানে। চমকে উঠে বলে, বড় আম্মু, একটা পোকা কামড়েছে। কি? কিভাবে? আসলে আসলে হয়েছে কি, কলেজের টিফিন পিরিয়ডে আম গাছের নিচে বসেছিলাম তখন। ইয়া আল্লাহ, দাঁড়া তোর রাফিদ ভাইকে ফোন করি, ওষুধ কি লাগবে বলে দিক। না না বড় আম্মু, সমস্যা নেই। চুপ মেয়ে, সমস্যা অবশ্যই আছে। কতখানি লাল হয়ে আছে, বস তুই, আমি ফোন করে আসি। আফসানাকে কিছু বলবার সুযোগ না দিয়ে রাহেলা চলে যান। আর আফসানা বিড়বিড় করে বলে, ওই বিষ কামড়ের ওষুধ হয় না বড় আম্মু, ওটা হলো ইউনিভার্সাল বিষাক্ত পোকা, যাদের কামড়ের কোনো ঔষধ আবিষ্কার হয়নি। কিছু দূর আসতেই ইয়াসির বাইক থামিয়ে দিল। সিনহাকে উদ্দেশ্য করে বলল, নাম। সিনহা অবাক বিস্ময়ে বলল, কি বলছো ইয়াসির? বাংলা ভাষাতেই তো বললাম। এটা কিন্তু অপমান। হ, তোর অপমান মনে হইলে অপমানই, ভাগ। ইয়াসির, খবরদার চিল্লাবি না। নাম জোগাড় একটা। আমি জোকার? হ, ইন্টারন্যাশনাল জোকার। রং বেরঙের চুল, হাতে আবার বাহারি নেল পালিশ। তোর বাপ রঙের দোকানদার? খবরদার ইয়াসির, মেলা বলেছ। এটা মেলা? বেশি কম চিনস তুই। ইয়াসির, ভাগ। ধমক দিয়ে শাঁ শাঁ করে বাইক নিয়ে উড়ে চলে গেল ইয়াসির। সিনহা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকলো। বাইক চড়িয়ে ইয়াসির সোজা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে চলে আসলো। আজকে ওর চাকরির ইন্টারভিউ। ইয়াসিরের বন্ধুর বাবার কোম্পানি হিসেবে ওকে এমনিতেই নিতে চেয়েছিল, কিন্তু সে ইন্টারভিউ দিয়েই জবটা পেতে চায়। জানা হিসাবে ইয়াসিরের জবটা হয়ে গেল। জব পেয়ে সে মিষ্টি কিনে সবার আগে আফসানাদের বাসায় গেল। মানুষ খুশির খবর সোজাসুজি দেয়, কিন্তু তেরা ইয়াসির তার খবর তো তেরাভাবেই দিবে। ইয়াসির সোজা আফসানাদের বাসায় পেছন সাইডে চলে আসলো। পেছন দিকটা পুল সাইড। এর ধারেই প্রথম যে জানালাটা দেখা যায় সেটা আফসানার রুমের। মজার ব্যাপার, এই জানালার কোনো গ্রিল নেই, শুধু থাই গ্লাস লাগানো। বড়লোক মানুষদের বড় বড় কাজ কারবার আর কি। বিশেষ মুহূর্ত ছাড়া সব সময় অবশ্য থাইটা টানা থাকে। বিশেষ মুহূর্তটা অবশ্যই আফসানার মন খারাপের সময়। আফসানার যখন খুব খুব মন খারাপ হয়, তখন সে জানালার ধারে দাঁড়িয়ে উদাসীনভাবে তাকিয়ে থাকে। দেবদারু গাছ আর বাতাসের তোড়ে পুলের পানিতে বয়ে যাওয়া স্রোত দেখতে ওর ভালো লাগে। যতই কৃত্রিম হোক, তবুও পানির স্রোত তো পরিবর্তন করবার নয়। পুল সাইডে এসে জানালার পাশে মইটা দিয়ে তরতর করে উঠে গেল ইয়াসির। তারপর পকেট থেকে ফোন বের করে আফসানার নাম্বারে কল করলো। আফসানা শুয়ে শুয়ে কপালকুণ্ডলা পড়ছিল। এমন সময় ধূপ করে একটা শব্দ। হুড়মুড় করে বিছানা থেকে উঠে পেছনে তাকিয়ে দেখে ইয়াসির। অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায় আফসানা। আপনি? হ, আমি। আপনি এখানে কেন? আর আসলেনই বা কি করে? কেন দেখিস না জানালা দিয়ে আসছি? মানে? এত অবাক হওয়ার কি আছে? আজব। জানালার ধারে দেওয়ালে মই লাগাইছি, মই দিয়া তর করে সোজা উঠে আসছি। ভেরি সিম্পল। আপনার এত বড় সাহস, আপনি আমার রুমে চোরের মতো আসেন? এক থাপ্পড় দিব। আমি চোর? বেয়াদব, বড়দের সম্মান করা ভুলে যাইতেছিস। লেখাপড়া ছেড়ে দে তুই। হাত উঁচু করে থাপ্পড় দেখালো ইয়াসির। আফসানা চুপ। কিছুক্ষণ পর আবার বলে, আপনি আসলেন কিভাবে? কেউ দেখেনি? আমার কি মাথাটা তোর মতো মোটা নাকি ব্রেনহীন?
হ্যাঁ, কারে কি জিগায়? কেমনে আইছি সেটা ফ্যাক্ট না, কষ্ট করে আসছি এটা ফ্যাক্ট। এই যে আমি এত খাটনি করে আসলাম, কোথায় তুই বসতে বলবি, ওড়না দিয়ে আসন্ন ঘাম মোছানোর জন্য রেডি হয়ে থাকবি, ফ্যান ছাড়বি তা না? উহ করে আফসানাকে এক আঙ্গুল দিয়ে টোকা মেরে সরিয়ে দিয়ে বিছানায় বসল ইয়াসির। শার্টের বুকের দিকটার বোতাম খুলে একটু ইজি হওয়ার চেষ্টা করতেই আফসানা বলে, আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হবেন। গরম লাগতেছে তো যান সিনহার কাছে। আমার কাছে কি? আজব গুড়গুড়ি, তুই আমাকে এভাবে অপমান করতেছিস কেন? তুই জানিস না গরমকালে আগুনের কাছে কম যাইতে হয়? সিন্না হলো জ্বলন্ত আগুন, ওর কাছে গেলে যদি ছ্যাঁকা খাওয়া যায় তখন? মানে তুই চাইতেছিস আমি মরে যাই? সিরিয়াসলি? দেখেন ইয়াসির ভাইয়া, আমি আপনাকে একদম এসব বলিনি। আপনি অযথা বেশি ভাবছেন। কি? এত বড় কথা? মানে এত বড় কথা? এত অভদ্র হয়েছিস তুই? দাঁড়া, আজকেই আমি ফুফুকে বলতেছি আমি অযথা ভাবতেছি। এত বড় কথা শোনানো আমাকে? দাঁড়া তুই, খালি দাঁড়া খালি। ইয়াসির উঠে বের হবার জন্য এক পা বাড়াবে, এই সময় আফসানা দৌড়ে এসে ওর হাত টেনে ধরে। প্লিজ ইয়াসির ভাইয়া, আপনি এই কাজ করবেন না। বাপি আপনাকে আমার ঘরে দেখলে। তোর বাপ বাড়িতে আছে নাকি? হ্যাঁ, আজকে তো। হ হ, তাহলে থাক। তোর ওই রাক্ষস বাপের সামনে যাইতে মন চাইতেছে না। এমনিতেই মুড আজকে ভালো আমার। ও হ্যাঁ, তোকে তো বলাই হয় নাই, একটা খুশি হওয়ার মতো খবর আছে আমার কাছে। অফকোর্স আমার বাপ মায়ের জন্য খুশির, কিন্তু তুই আর তোর বাপ খুশি হইতে পারবি কিনা বলতে পারতেছি না। এটা কেমন কথা? আপনি সব সময় এভাবে বলেন কেন? এভাবে বলেন কেন? যা সত্যি তাই বলি। যাই হোক, আয় তো এদিকে আয়, আমি একটা গুড নিউজ দিতে আসছি। আমাকে বিছানায় বসতে দে, একটু বাতাস কর। যা গরম পড়েছে, এই গরমে গুড নিউজ দিতেও হাঁপায় যায়। আজকে টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস, শৈত্যপ্রবাহ চলতেছে ইয়াসির ভাইয়া, আর আপনার গরম লাগতেছে? হ্যাঁ লাগতেছে। আমার তো তোর মতো বড়লোকই চামড়া না, আমার কাজ করলেই গরম লাগে। কথা বন্ধ, এদিকে আয়। আফসানা এগিয়ে গেল ইয়াসিরের সামনে দাঁড়াতে। ইয়াসির হুকুম করলো ওড়না দিয়ে বাতাস করতে। তর্কে না জড়িয়ে আফসানা তাই করতে লাগলো। ইয়াসির তবুও বিরক্ত হয়ে শার্টের আরেকটা বাটন খুলে দিল। তার চওড়া ছাতি কিছুটা দৃশ্যমান। এটা দেখে আফসানা বিড়বিড় করে বলল, সব গরম যেন তাকেই ধরছে। ইয়াসির যেন শুনে নিল কথাটা। শোনা মাত্রই উঠে দাঁড়িয়ে পুরো শার্টটাই খুলে ফেলল। শার্টটা বিছানার উপর ছুঁড়ে হালকা ধমকে বলল, নে দেখ, আমাকে বিবস্ত্র দেখতে চাস? বললেই হয়, শুধু শুধু হাওয়া দিতে ডিস্টার্ব করছিস। এই দৃশ্য দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে আফসানা বিড়বিড় করে উচ্চারণ করল, এটা কি করলেন ইয়াসির ভাইয়া? আমি তো এবার মরেই যাব। আমি মরে যাচ্ছি, আমার তৃষ্ণা পাচ্ছি ইয়াসির ভাইয়া, আপনি সরেন। আমি বার্থডের দিনে মরতে চাই না। ইয়াসির ধমকে বলল, এই তোর বয়স কত হইল? কিন্তু আফসানার জবাব নেই। আবার মহা বিরক্ত হয়ে আফসানাকে তুলে বিছানায় শুইয়ে দিল ইয়াসির। ডেস্ক টেবিলে পেন পেপার পড়ে আছে, সেটা তুলে নিয়ে গোটা অক্ষরে লিখল, আমার চাকরির মিষ্টি, এটা বাজারের সবচাইতে দামি। এসব এক্সক্লুসিভ জিনিস তুই কোথাও পাবি না, এজন্য দয়া করে তোর খাবার জন্য একটা নিয়ে আসলাম। ভাবলাম পরে লোভ যদি লাগাস, ডায়রিয়া হবে আবার আমার। নতুন চাকরি, লুজ মোশন হলে তো সমস্যা, বুঝিসই তো। যাক, ঘুম থেকে উঠে খেয়ে নিস। শুভ অজ্ঞানা ঘুম। একটা মিষ্টিও দিতে ভুলল না সে। তারপর শার্ট উঠিয়ে গায়ে দিয়ে আবার মই বেয়ে নিচে নেমে এলো। চেতনা ফিরে পাওয়ার পর আফসানা আশেপাশে তাকিয়ে দেখে অন্ধকার হয়ে এসেছে। উঠে বসে তবদা মেরে কিছুক্ষণ বসে থাকার পর ওর আস্তে ধীরে সব মনে পড়তে লাগে। সরু গলায় ও বলে, ইয়াসির ভাই, আপনি কি আছেন? ইয়াসির ভাই। কয়েকবার ডেকে যখন বুঝতে পারে ইয়াসির নেই, তখন আস্তে করে বিছানা থেকে নামে। আন্দাজ করে সুইচ বোর্ডের কাছে গিয়ে হাতরে সুইচ খুঁজে লাইট জ্বালায়। চারদিক উজ্জ্বল।
লাইট জ্বালানোর পর আফসানা শিওর হয় রুমে আসলেই ইয়াসির নেই। সারা ঘরময় চোখ বুলাতেই ডেস্কে গিয়ে চোখ আটকে যায়। সরু চোখে পিলপিল পায়ে এগিয়ে বিছানার ধারে এসে বসে, হাত বাড়িয়ে ডেস্ক থেকে মিষ্টি আর কাগজটা হাতে নেয়। কাগজের লেখা পড়ে আফসানা বারবার হাতে থাকা মিষ্টিটার দিকে তাকায়। রাগে অপমানে চোখে পানি এসে গেছে ওর। চিৎকার করে বলে, এত বড় অপমান! ওকে ফাইন, আমার সাথে পাঙ্গা, আমিও দেখাচ্ছি। চাকরি পাইছস না, গিফট তো দেওয়াই লাগবে। মিষ্টি আর কাগজটা খুব যত্ন করে একটা বক্সে রেখে ফ্রেশ হতে চলে যায় আফসানা। ও এখন বাইরে যাবে ওর প্রিয় ইয়াসির ভাইয়ের জন্য গিফট কিনতে। সকালবেলা ইয়াসিরের বাসায় একটা পার্সেল আসলো। পার্সেলটা রিসিভ করলেন ইয়াসিরের মা। একটা শপিং করা বক্স। বক্সের ওপর ইয়াসিরের নাম দেখে উনি আর খুলে দেখলেন না। বক্সটা নিয়ে সোজা ইয়াসিরের রুমে চলে গেলেন। ইয়াসির ঘুমে কাবু, উপর হয়ে বেঘরে ঘুমোচ্ছে ছেলেটা। বক্সটা ডেস্ক টেবিলের উপর রেখে উনি ইয়াসিরের পাশে বসলেন। মাথায় হাত রেখে আস্তে আস্তে ডাকতে লাগলেন, ইয়াসির বাবা ওঠ, বেলা হয়ে গেছে, বাবা ওঠ না। ইয়াসিরের কোনো ভাবান্তর হলো না, শুধু একটু নড়ে চড়ে আবার আরাম করে ঘুমালো। সুলতান আর ডাকলেন না ইয়াসিরকে, মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। 9টার দিকে ইয়াসিরের ঘুম ভেঙে গেল কিছু শব্দে। মনে হলো আফসানার কণ্ঠ। ঘুমের ঘরে শুনেছে মনে করে ব্যাপারটা আমলে না নিলেও এই যে ইয়াসির ভাইয়া! কথাটা শুনে লাফিয়ে উঠল ইয়াসির। আশেপাশে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলো আফসানা আসলে কোথায়, কিন্তু আফসানার টিকিটাও নেই। কিন্তু ইয়াসির স্পষ্ট শুনেছে আফসানার কণ্ঠ, তাও আবার খুব কাছ থেকে। ইয়াসির ভাবতে লাগলো আফসানা তার রুমে কি করে। বেশি ভাবতে হলো না তার, আগেই আবার আফসানার গলা খুব কাছে। ডান দিকেই ঘাড় ফেরাতেই একটা শপিং করা বক্স নজরে আসলো। ইয়াসির ভ্রুচোরা কিঞ্চিত কুঁচকে হাত বাড়িয়ে বক্সটা হাতে নিল। আশ্চর্য, বক্সের ভেতর থেকে আফসানার গলা ভেসে আসছে। কিরে, ঘুরঘুরি বক্সে ঢুকলে কি করে? মুস্কি হেসে একথা বলে বক্সটা খোলায় ব্যস্ত হয়ে গেল ইয়াসির। বক্সটা খুলতেই একটা রেডমি নোট 7 দৃশ্যমান হলো। পাওয়ার বাটনে ক্লিক করতেই স্ক্রিনে ইয়াসিরের হাস্যোজ্জ্বল একটা ছবি, একটা ভয়েস বাজছে। প্লে লিস্টে গিয়ে আরেকটা ভয়েস বাজান। ইয়াসির প্লে লিস্টে গিয়ে দ্বিতীয় ভয়েসটা বাজালো, যেটাতে আফসানা বলছে, কাল সন্ধ্যায় আপনার চাকরির মিষ্টি পাবার পর ভাবলাম আপনাকে কুচি কুচি করে ময়দার খামিরের মতো করব, তারপর ছানা দিয়ে ছানবো, তারপর গোল গোল করে মিষ্টি আকারের বানিয়ে চিনির সিরাপে ছেড়ে দেব। বয়েল হওয়ার পর বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, তারপর বের করে খেয়ে নিব। তারপর হঠাৎই মনে হলো, না, ওটা করলে আপনি শুধু আমার মাঝেই থাকবেন। এটা তো ঠিক না, তাই না? ফ্রেশ হয়ে আসবার পর আমি আবার চিরকুটটা পড়লাম। আপনি চাকরি পেয়েছেন ভেবে মনটা খুব ভালো লাগলো। মিষ্টিটা দেখে এত খুশি লাগলো যে খেতে পারলাম না। ওটা বক্সে করে রেখে দিলাম। তখন মনে হলো এত বড় একটা নিউজ দিলেন, কিছু তো একটা গিফট দেওয়া উচিত আপনাকে, তাই না? তারপর কি করেছি জানেন? রেডি হয়ে নিউ মার্কেটে গেছি আপনার জন্য গিফট কিনবো বলে, কিন্তু ওখানে তো সব মেয়ে মানুষের গিফট চোখে পড়ছিল। ভাবলাম আপনাকে কি দেওয়া যায়। আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, ও অনেক অপশনের কথা বলেছিল, কিন্তু তার মধ্যে এই ফোনটাই আমার পছন্দ হলো। চলে গেলাম ফোনের শোরুমে, আর তারপর ইয়াসির হঠাৎ রেগে গেল। সে রেগে বলল, আবার টাকার গরম দেখাচ্ছিস তোরা আমাকে? তোর গিফটের নিকুচি করি আমি। ফোনটা সজোরে আছাড় দিয়ে যাবে, ঠিক এই সময় আবার আফসানার কণ্ঠস্বর, প্লিজ ইয়াসির ভাইয়া, এই গিফটটা অ্যাকসেপ্ট করবেন। বিশ্বাস করেন, এটা মোটেও বাপের টাকার নয়, এটা আমার নিজের জমানো টাকা থেকে কিনেছি। ছোটবেলা থেকেই আমার টাকা জমানোর অভ্যাস ছিল। এই টাকা আমার ক্লাস 9 থেকে জমানো, আম্মুর কসম, সত্যি বলছি। এবার একটু শান্ত হলো ইয়াসির। নীরবতার পর এবার খুব ফিসফিস করা কিছু আওয়াজ আসলো। মনে হলো ফোনটা কানের কাছে নিতেই ইয়াসির শুনতে পেল, আমি জানি ইয়াসির ভাইয়া, আপনার আমার বার্থডের কথা মনে ছিল। ওই পায়েলটা দেওয়ার জন্য আপনিই এসেছিলেন, তাই না? আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনি আমার পায়ে পায়েলটা নিজে পরিয়ে দিয়েছেন?
ভয়েসটা শেষ হয়ে গেল। ইয়াসির হাসি মাখা মুখে বলল, বলত, আমি পড়াইনি তো, তোর দেবর পড়াই দিছে। সকালবেলা থেকে আফসানা ফোন হাতে বসে আছে ইয়াসিরের একটা কলের অপেক্ষায়। আচ্ছা, ও কি ফোনটা নিয়েছে নাকি একদম চটকানি দিয়ে ভেঙে ফেলেছে? খুব কান্না পাচ্ছে আফসানার। নিশ্চয়ই ও ফোনটা ভেঙে ফেলেছে। আমি আপনার আসলেই কেউ না ইয়াসির ভাইয়া, তাই না? অশ্রুসজল হয়ে উঠে জানালার ধারে গেল আফসানা। নূর মোহাম্মদ সাহেব মেয়ের রুমে এসে দেখেন মেয়ে তার জানালার ধারে দাঁড়িয়ে। আফসানার পেছনে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখলেন তিনি। কিরে মা, কি হয়েছে? মন খারাপ? বাবার ছোঁয়া পেয়ে আফসানার ধ্যান ভাঙল। না না বাপি, এমনিতেই। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনিতেই দেখছিলাম। তুমি কখন আসলে? এই তো এলাম মাত্র। খেয়েছো? হ্যাঁ মা, তোমার বার্থডে পার্টি করিনির জন্য মন খারাপ করছো? আরে না, কি বলছো বাপি? আসলে মা খুব ব্যস্ত ছিলাম, বুঝছো তো। ইনজেকশনের সময় তোমার সিকান্দার আঙ্কেল বলল পার্টিটা আর কিছুদিন পর করতে, আর ততদিন ইনজেকশনের ডেটটাও এগিয়ে আসবে। সব মানুষকে দাওয়াত করলে লাভ তো আমাদেরও, বোঝো তো। হ্যাঁ বাপি, একদম ঠিক বলেছেন উনি। তুমি কিন্তু মন খারাপ করো না, গ্র্যান্ড পার্টি করা হবে। জি বাপি। আচ্ছা থাকো, তবে আমার একটু কাজ আছে। জি বাপি, ঠিক আছে। চলে গেলেন নূর মোহাম্মদ সাহেব। একবারও পিছে ঘুরে দেখলেন না। তার মেয়ে জল ভরা চোখে আর এক বুক হতাশা নিয়ে বলেছে, পার্টি না বাপি, আমার বার্থডেতে একবার যদি এসে মাথায় হাত রেখে আদর করে তাহলেই আমার সব পাওয়া হয়ে যেত। আফসোস, তুমি আমাকেও কাজের অংশ বানিয়ে ফেলেছো। প্রথম দিন কাজ খুব ভালোভাবেই বুঝে নিল ইয়াসির। লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে বসা মাত্র তার মনে হলো আফসানাকে একটা ফোন করলে কেমন হয়। একটা বার্গার অর্ডার দিয়ে ফোন বের করে আফসানাকে ফোন লাগালো। পরপর 3 বার ফোন দেওয়ার পরেও আফসানা ফোনটা রিসিভ করলো না। এর মাঝে বার্গার এসে হাজির। রাগে কপালের রগ ফুলে উঠেছে ইয়াসিরের। বার্গারে কামড় দিয়ে লাস্টবার ফোন দিল আফসানাকে। 2 বার রিং হতেই রিসিভ হলো এবার। ধমকে উঠল ইয়াসির। খুব বড় লোক হয়েছিস না, মানে ভাব দেখাচ্ছিস তুই আমাকে? আফসানা শান্ত কণ্ঠে জবাব দিল, আমি গোসল করছিলাম ইয়াসির ভাইয়া। পোড়া পাড়ার লোক জড়ো করে গোসল প্রদর্শন করতেছিলি? এতক্ষণ লাগবে কেন? বাথরুমে যদি 2 মগ পানি সরসর করে মাথায় ঢেলে বাহির হবি, ব্যাস খালাস। 2 মগ পানি ঢেলে গোসল হয়? কেন হবে না? তুই বড় বড় কাজ করছিস যে ঘষাঘষি করে গোসল করা লাগবে? এসব কথাবার্তা শুনে আফসানার কথা ঘোরাবার জন্য বলল, আমার পাঠানো ফোন দিয়ে ফোন করেছেন? তোর পাঠানো ফোন আমি নিব কেন? টাকার গরম দেখাস আমাকে? আমার বাপে আমাকে ফোন দেয়নি, তোর দেয়া ফোন আমি কেন নিব? ফকির পাইছিস আমাকে? বাকি কথা না শুনে ফোন কেটে দিল আফসানা। ফোন ছুঁড়ে মারল আর সাথে সাথেই ফোন ফেটে 2 ভাগ। বিছানার ধারে বসে ডুকরে কেঁদে উঠল আফসানা। আপনি আসলেই মহা খারাপ ইয়াসির ভাইয়া। আমি কখনো মাফ করব না আপনাকে, আর কখনো কোনো গিফটও পাঠাবো না। ইয়াসির বার্গার খেতে খেতে শুধু বলল, আজীবন অর্ধেক শোনার অভ্যাস তোদের। তোর ধারা আর সংসার হইল না রে গুড়গুড়ি। পুরো 7 দিন আফসানা না ঘর থেকে বেরোলো আর না ফোনটা ঠিক করালো। 7 দিন ইয়াসির হাজার বার আফসানাকে কল করেছে, কিন্তু বারবারই একই কথা, নট রিচেবল। কলেজের সামনে গিয়েও ওকে ফিরে আসতে হয়েছে। বেশ অধৈর্য হয়ে পড়েছে ইয়াসির। আজ শুক্রবার, অফ ডে। শুনেছে আফসানাদের বাসায় একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। সিন ক্রিয়েট করার প্ল্যানিং করেছে ইয়াসির, কিন্তু সিন ক্রিয়েট করে তো আর আফসানাকে শাস্তি দেওয়া সম্ভব না। মেয়েটা অভিমান করে আছে। এগুলো মিষ্টি মিষ্টি রাগ, অভিমান সিন ক্রিয়েট নয়। একটু ধমকে, একটু আদর দিয়ে ম্যানেজ করতে হয়। দুপুরের নামাজ পড়ে এসে খেয়ে দিয়ে নানা রকমের ছক কষে নিল সে মনে মনে। তারপর একটা লম্বা ঘুম দিল। এক ঘুমেই সন্ধ্যা 7টা। ঘুম থেকে উঠে চটপট ফ্রেশ হয়ে বেরোবে সে এমন সময় রুমে ওর মা বাবার আগমন। বাবাকে দেখে খুশি হয়ে কদমবুচি করে ফেলল সে। বাবা কখন আসলো? এই তো এসেছি বিকেলে। খেয়েছো তো? খেয়েছি বাবা। তা কোথাও যাচ্ছ? হ্যাঁ বাবা, একটু কাজে বেরোচ্ছি।
আচ্ছা, তবে জলদি ফিরবে। তোমার সাথে জরুরি কথা আছে। আর সাবধানে যেও। জি বাবা, আসছি। ইয়াসির চলে যাবার পর মিতা বললেন, ওগো, তোমার কি মনে হয় ও কি রাজি হবে? আবার যদি রেগে যায়? ওর স্বর্ণছাড়া জীবনটাকে গোছানোর সময় হয়েছে রীতা। যার জন্য অপেক্ষা করে বসে আছে সে কখনোই ওর হবে না। তাহলে নিজের ছেলের কষ্ট বাবা হয়ে দেখা সম্ভব না আমার। মিতা শুধু দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি আসন্ন ঝড়ের আভাস পাচ্ছেন। ইরফান সাহেব জানেন না ইয়াসির আজকে আফসানার বাসায় যাচ্ছে। কি হবে তার নিশ্চয়তা নেই। ইয়াসির বাইক সোজা আফসানার বাসায় সামনে এসে থামালো। জাঁকজমকপূর্ণ পরিবেশ দৃশ্যমান। পুল সাইডে লোকজনের সমারোহ, তার মানে পার্টির অ্যারেঞ্জমেন্ট ওদিকটাই হচ্ছে। তাহলে ইয়াসির যাবে কোন পাশ দিয়ে? ভাবতে ভাবতে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। লুকিয়ে লুকিয়ে বহু কষ্টে আফসানার রুমের সামনে চলে গেল। যতই লুকিয়ে আসুক না কেন, লোকজন ঠিকই দেখে ফেলল। সে আর কেউ নয়, আফসানার মা আফিয়া। আফিয়া ইয়াসিরকে দেখে মুস্কি হেসে বলল, রাজকুমার এসে গেছে রাজকুমারীর মান ভাঙাতে। লক খুলে ভেতরে ঢুকতেই দেখলো ড্রেসিং টেবিলটার সামনে বসে চোখে কাজল পড়ছে আফসানা। ওয়াইন কালারের একটা ফেন্সি ড্রেসে সিন্ড্রেলা লাগছে মেয়েটাকে। চোখ ধাঁধিয়ে গেছে ইয়াসিরের। সে ঘোর লাগা চোখে আস্তে আস্তে এগিয়ে আসলো। আফসানার একদম পেছনে এসে দাঁড়ালো। কাজল পরা শেষে আয়নায় ঠিকভাবে লক্ষ্য করে চমকে উঠল আফসানা। সাথে সাথে পেছনে ঘুরে বিস্ফোরিত হয়ে বলল, এই, আপনি এখানে? হ্যাঁ, তোরা দাওয়াত দিলি না তো, একা একাই চলে আসলাম। মানে কি এসবের? কিসের কি মানে? এত মানে খুঁজতে যাস কেন? হ্যাঁ, বাসায় এতগুলো গেস্ট আর আপনি আমার রুমে কি করছেন? খায়া ফেলতে আসছি তোকে। বাসায় খাবার নাই, আয় তো একটু খাই তোকে। শাট আপ ইয়াসির ভাইয়া। ওই তুই সেট আপ। এত বড় সাহস আমাকে এসব বলিস? আর সেদিন ফোন রিসিভ করছিলি না কেন? ইচ্ছে হয়নি, করিনি। দেবো একটা মার। অসভ্য মেয়ে ছেলে, একদম মুখে মুখে কথা বললে মার খাবি। প্লিজ আপনি যান ইয়াসির ভাইয়া, বাপি দেখলে মুশকিল হয়ে যাবে। না, যাব না। প্লিজ ইয়াসির ভাইয়া। ওকে, তাহলে কান ধরে উঠবস কর। আমার ফোন কেটে দেওয়ার শাস্তি এটা। এ কথা শুনে আফসানা মনে মনে একটা কঠিন গালি দিল ইয়াসিরকে। কিছু বলতে যাবে তার আগেই দরজায় টোকা পড়ল। রাহেলা ডেকে যাচ্ছেন আফসানাকে। আফসানা ভয় পেয়ে যায়। ইয়াসিরকে কোথায় লুকাবে? ইয়াসিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কিন্তু ইয়াসিরের ভাবান্তর নেই। ওপাশ থেকে রাহেলা ডাকেন, কি রে মা, আয় জলদি। আসি বড় আম্মু, তুমি যাও। তারপর ইয়াসিরের কাছে এসে বলে, আপনি এখানে বসে থাকবেন, এক পাও নড়বেন না, বলে দিলাম। ইয়াসির আফসানার হাত টেনে ধরে। আবার কি? নড়বো না, তবে তুই আসার পর আমি যা বলবো তাই শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ছাড়ুন তো। হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল আফসানা। এদিকে ইয়াসির বাঁকা হেসে বলল, ফেসে গেলি তুই গুড়গুড়ি। বের হবার পর আফসানাকে সোজা পার্টিতে নিয়ে যাওয়া হলো। পার্টির মধ্যমণি তাকে নূর মোহাম্মদ সাহেব কলিগদের সাথে পরিচয় করিয়ে দিলেন। আধ ঘন্টা পর গেট দিয়ে 4টা মার্সিডিজ ঢুকলো। প্রথম গাড়িটা থেকে নামলো একজন বিরাট বড় বিজনেস টাইকুন আর তার স্ত্রী মিস্টার এবং মিসেস খান। ঠিক তার পেছনের গাড়ি থেকে নামলো তাদের একমাত্র ছেলে দিনার খান। সদ্য ভার্সিটি শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করছে দিনার। তাদেরকে খোদ রিসিভ করলেন নূর মোহাম্মদ সাহেব। মেইন পার্টি শুরু হলো। কেক কাটার সময় আফসানার পাশে দিনার এবং মিস্টার আর মিসেস খান দাঁড়ালেন। এত নৈকট্যের কারণে প্রথম বুঝতে পারল না আফসানা। কেক কাটিং এর পর নূর মোহাম্মদ সাহেব বললেন তিনি একটা অ্যানাউন্সমেন্ট করতে চান। আফসানা ভেবেছিলেন ইলেকশন সম্পর্কিত, কিন্তু না, এটা ইলেকশনের নয়। উপস্থিত সবাইকে অবাক করে নূর মোহাম্মদ সাহেব অ্যানাউন্স করলেন, আমার একমাত্র মেয়ে আফসানা নিহারিকার সাথে আমার বাল্যকালের বন্ধু নেওয়াজ খানের একমাত্র ছেলে দিন খানের বিয়ে ঠিক করা হয়েছে। আজ এটা সারপ্রাইজ পার্টি ছিল আপনাদের জন্য। আজকের এই শুভ দিনটা আরও স্মরণীয় করতে আমরা আফসানা এবং দিনারের এঙ্গেজমেন্ট করিয়ে নিতে চাই।
আফসানাকে কিছু বলবার সুযোগ না দিয়ে নূর মোহাম্মদ সাহেব সকল প্রস্তুতি করে ফেললেন। দিনারকে আংটি পরাবার পর্ব মুহূর্তে আফসানা একবার তার জানালার দিকে অসহায়ভাবে তাকালো শুধু। ইয়াসিরের রক্তিম দৃষ্টি ওখান থেকেই উপলব্ধি করতে পারল আফসানা। বাবার ইমেজ হাই করতে মুখ বুজে দিনারের ফিয়েন্সি হয়ে গেল আফসানা। দিনার যখন ওকে আংটি পরাচ্ছিল তখন ওর শুধু মনে হচ্ছিল এর চাইতে মৃত্যু ভালো। আফিয়া যার পরার নাই হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আটকাতে পারেননি এঙ্গেজমেন্ট। পুরোটা সময় মেয়ের অবর্ণীয় কষ্টে ভরা মুখের দিকে তাকিয়েছিলেন তিনি। এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করা হলো। তারপর ডান্সের পরিবেশ ক্রিয়েট করা হলো। ধিমি আলোতে মনের বিরুদ্ধে দিনারের সাথে স্টেপ মেলাতে হলো আফসানাকে। বাবার সিদ্ধান্তের কাছে তার সকল অনুভূতি মৃত্যু। নাচের পর দিনার ওর হাত ধরেছিল, কিন্তু এটা অতিরিক্ত বাড়াবাড়ি মনে হয়েছে আফসানার কাছে। হাত ছাড়িয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। পেছন ঘুরে দেখবার চেষ্টা করলো না। এরপর তার বাবার বানিয়ে বলা মিথ্যে কথাগুলো। এক দৌড়ে রুমের ভেতরে সে দরজা আটকে ওই দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলছিল আফসানা। সামনে যে ইয়াসির বসে সেদিকে খেয়াল নেই তার। ইয়াসির কিছুক্ষণ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে এগিয়ে গেল আফসানার দিকে। ওর সামনে দাঁড়াতেই আফসানা বুঝতে পারল। চোখ খুলে কিছু বলবার জন্য ঠোঁট নাড়ানোর আগে ইয়াসির শক্ত করে ওর গলা চেপে ধরে। চিৎকার করে বলে ওঠে, তোর সাহস কি করে হয় ওই ছেলেটাকে আংটি পরানোর? সব মজা তাই না? তোরা বাপ বেটি মিলে কি পাইছস? আমার ফিলিংসের দাম নাই তোর কাছে? তোদের জন্য টাকাই সব না? আর কত টাকার পেছনে ছুটলে তোদের মন শান্ত হবে? আজকে যদি এইসব করবি তাহলে সেদিন তোর বাপ ওইসব বলেছিল কেন? আফসানার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ও ইয়াসিরের কোনো কথাই বুঝতে পারছে না। অনেক কষ্টে বলে, আমার কষ্ট হচ্ছে ইয়াসির ভাইয়া। ইয়াসির ওকে ঝটকা মেরে সরিয়ে দেয়। আমার কতখানি কষ্ট হয় বুঝিস তুই? তারপর আবার এসে বাহাত মুচড়ে ধরে। টেনে প্লাটিনামের আংটিটা খুলে ছুঁড়ে মারে দূরে। অনামিকা আঙ্গুলটাও মুচড়ে ধরে। এবার ব্যথায় কুকিয়ে ওঠে আফসানা। ব্যথা পাচ্ছি ইয়াসির ভাইয়া। ব্যথা পাবার জন্যই ধরেছি। সব মজা না তোদের কাছে? অনুভূতির কোনো দাম নেই? প্রতিনিয়ত আমার বুকে জ্বালা হয়, এসব চোখে পড়ে না তোর? অবুঝ তুই? আমি বিয়ের কথা জানতাম না ইয়াসির ভাইয়া। কেঁদে ওঠে আফসানা। সব জানতি তুই, সব জানতি সব। ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আফসানাকে। হাত ধরে জোরে কেঁদে ওঠে আফসানা। ইয়াসির ওর পাশে বসে চুলের মুঠি চেপে ধরে হিসিয়ে বলে, আমাকে যন্ত্রণা দেওয়ার শাস্তি এবার তোরা পাবি। আফসানাকে ওভাবে ফেলে বেরিয়ে যায় ইয়াসির। দরজার কাছে আফসানার মায়ের সাথে দেখা হয়, কিন্তু ওনার কোনো কথাই না শুনে ইয়াসির বেরিয়ে যায়। আফিয়া দৌড়ে মেয়ের রুমে এসে দেখেন আফসানা মেঝেতে বসে কাঁদছে। বেশভূষা এলোমেলো। মেয়ের কাছে এসে বসেন আফিয়া। মাকে দেখে আফসানা কেঁদে কেঁদে বলে, আম্মু, ইয়াসির ভাইয়া এরকম করছে কেন? ও বাপিকে দেখতে পারে না কেন? কি হয়েছে আম্মু? আর আমি তো জানতাম না আমার বিয়ে ঠিক করেছে বাপি। আমার কি দোষ বলো আম্মু? ইয়াসির ভাইয়া কত ব্যথা দিল আমাকে। আফিয়া মেয়েকে বুকে জড়িয়ে নেন। ছলো ছলো চোখে বিড়বিড় করে বললেন, এর পেছনের গল্পগুলো যে অনেক ঘৃণার আম্মু, তুমি সইতে পারবা? ইয়াসির বাড়িতে এসে সোজা রুমে ঢুকে যায়। প্রচুর ভাঙচুর করে কিছুক্ষণ, তারপর বসে চিৎকার করে কাঁদে। ইরফান আর মিতা ঘরে বসে ছেলের আর্তনাদ শোনে শুধু। কাঁদুক আজকে, মনকে হালকা করা বড্ড দরকার। সেদিন রাতে ইয়াসিরের বাবা মা ওর সাথে কথা বলতে পারলেন না। এদিকে নূর মোহাম্মদ বাসায় এসে আফসানার সাথে প্রচণ্ড রাগারাগি করলেন। আফসানাও রাগে বলে দিল, তোমার জন্য অলওয়েজ আমি কাজের একটা অংশ ছিলাম। বাবা হিসেবে কোনো দায়িত্বটা পালন করেছো তুমি। সেই ছোটবেলা থেকে স্কুলের প্রত্যেকটা পিটিএমে মা গেছে আমার সাথে। ঈদের আগের দিন বায়না ধরতাম, বাপি চলো মেহেদি কিনতে যাব, কিন্তু তুমি কি করতে মনে আছে? বলতে আমার কাজ আছে, সময় নেই, তুমি বসো আনিয়ে দিচ্ছি। কাজের লোকের দ্বারা ব্যাগ ভর্তি মেহেদি আনিয়েছো তুমি। প্রতিটা জন্মদিনে অপেক্ষা করতাম বাপি আসবে, মাথায় হাত রেখে বলবে মাটা বড় হয়ে গেল। তবে কি আমিও বুড়ো হলাম? কিন্তু না, কখনোই তুমি এসব করনি। বরং পার্টি করে লোক জড়ো করে মজা মাস্তি করে
ঢাকঢোল পিটিয়ে দেখিয়েছ কত দায়িত্বশীল বাবা তুমি, কত কনসাস। তোমার এইসব লৌকিকতার আড়ালে তুমি কখনো মেয়ের মন বোঝার চেষ্টা করনি। কেমন বাবা তুমি? আর আজ আমার বিয়ের ডিসিশনটাও তুমি নিয়ে নিলে। কিছুদিন পর আমার এইচএসসি পরীক্ষা, তুমি নাকি রাজনীতি করো। এত শিক্ষিত মানুষ এটা জানো না 18 বছর আগে বিয়ে হয় না? ফের লৌকিকতা দেখাতে বিজনেস টাইকুনের একমাত্র ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেললে। আমি আসলে বিয়ে করতে চাইছি না, চাইছি কি চাই না এটা জিজ্ঞেস করেছিলে আমাকে? বাপি কোনো দিন পাশে বসে জিজ্ঞেস করেছিলে আমি ফিউচারে কি হতে চাই, আমার অ্যাম্বিশন কি? এত লৌকিকতার আড়লে আসল বাবা কবে হবে তুমি? এতগুলো কথা নূর মোহাম্মদ সাহেবের হজম হলো না। সে সবার সামনে আফসানাকে থাপ্পড় মেরে দিলেন। মার খেয়ে মেঝেতে পড়ে গেল আফসানা, আর বিছানার কিনারায় লেগে ঠোঁটের এক কোণা থেতলে গেল। আফিয়া দৌড়ে এসলেন মেয়ের কাছে। রাহেলাও বকতে শুরু করলেন নূর মোহাম্মদকে। উনি বেরিয়ে যাবার আগের মুহূর্তে শুধু বললেন, জন্ম হবার পর থেকে তোমার প্রত্যেকটা নিঃশ্বাস ফেলার জন্য তোমাকে আমার পারমিশন নিতে হবে। আমার মতামত তোমার জীবনের শেষ কথা। আফসানা ডুকরে কেঁদে উঠল। মেয়েকে জড়িয়ে ধরে আফিয়াও কাঁদলেন। রাহেলা আফিয়ার মাথায় হাত রেখে বললেন, ওকে বলে দে সময় এসেছে। তারপর উনি ফার্স্ট এইড বক্স আনতে গেলেন। আফসানাকে বিছানায় বসিয়ে দিয়ে ওর পাশে বসলেন আফিয়া। রাহেলা ফার্স্ট এইড বক্স দিয়ে দরজাটা লাগিয়ে চলে গেলেন। ড্রেসিং করতে করতে আফিয়া বলতে শুরু করলেন, 25 বছর আগের কথা। ওই পাড়ায় যখন আমরা নতুন আসি তখন আমাদের সার্কিট হাউসটা ছিল বয়েজ হোস্টেল। সেই হোস্টেলে 3 বন্ধু থাকতো। তাদের নাম নূর মোহাম্মদ, ইরফান সাজিদ আর আবির হাসান। আমার কলেজেই ছেলে 3টে পড়তো। ওরা ছিল মাস্টার্সে আর আমি তখন অনার্স লেভেলে ভর্তি হয়েছি। বাসা পাশাপাশি হওয়ায় প্রায়ই কলেজে যাওয়া আসার পথে আমার ওই 3টে ছেলের সাথে দেখা হতো। মোটামুটি পরিচিত মুখ সব। তার মধ্যে সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন এবং সবচেয়ে কাছের মুখ ছিল আবির হাসানের। এভাবে দেখা সাক্ষাৎ হতে হতেই আমার আর আবিরের প্রেম হয়ে যায়। আমাদেরকে অনেক হেল্প করত নূর আর ইরফান। রিলেশনের 3 বছরের মাথায় আবির একটা চাকরি নিল। ও আমাকে বিয়ে করতে চায় আর আমারও বাসায় বিয়ের সম্বন্ধ আসছিল। খুব ভালো ভালো সম্বন্ধ আসছিল। এর মাঝে আবিরকে আব্বা মেনে নিতেন না। ওকে বিয়ে করতে হলে আমায় পালিয়ে যেতে হতো। আমরা শুরুতে এসব নিয়ে ভাবিনি, কিন্তু আব্বা হঠাৎ একদিন আমায় বিয়ে ঠিক করে ফেললেন। আর ওই সময় নূর আমাদেরকে পালিয়ে যেতে বললেন। আমরা পালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। আমি স্টেশনে অপেক্ষা করছিলাম, কিন্তু আবির আসছিল না। ঠিক যে সময় ট্রেন ছাড়বে ওই সময় নূর মোহাম্মদ আসলো আমার কাছে। বলল আবির নাকি পালাতে পারবে না। আমি ভেঙে পড়েছিলাম খুব। ও আমাকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। বাড়ির কাছে এসে দেখি বহু লোকের সমাগম। ঘাবড়ে গেলাম আমি। দৌড়ে বাসার ভেতরে যেতে দেখলাম বাবাকে সাদা কাফনে মুড়িয়ে শুয়ে রাখা হয়েছে। আমার পৃথিবী যেন থমকে গেল। আশেপাশের মানুষ কানাঘুষো করতে লাগলো ওখানেই। আমাকে খুব খারাপ খারাপ কথা শোনাচ্ছিল, কিন্তু আমি তখন আমার মাঝেই নেই। রাতটা ওভাবেই পার হলো। সকালবেলা আব্বার দাফনের পর মামা চাচারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ওই সময় নূর আমার পাশে এসে দাঁড়ালো। নূর বিয়ে করে নিল আমাকে। মানতে পারছিলাম না আমি, কিন্তু দায় তখন আমারই। তুই যখন পেটে আসলি তখন হঠাৎ একদিন রাস্তায় আবিরের সাথে দেখা। আমি চমকে গিয়েছিলাম ওর বেশভূষা দেখে। হ্যান্ডসাম ছেলেটার পাগলের মতো চেহারা। ওকে দেখার পর ওর খোঁজ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলাম। বাসায় এসে তোর বাবার কাছে জানতে চেয়েছিলাম সব, কিন্তু নূর বলেনি। পরে আমি না পেরে ইরফান ভাইয়ের সাথে যোগাযোগ করি। ইরফান ভাই বললেন আবিরের খুব শখ ছিল রাজনীতি করার। ইলেকশনে দাঁড়াতে চেয়েছিল ও সেইবার। আমরা যেদিন পালাবো সেদিন ওর একটা মিটিং ছিল। মিটিং শেষ করেই আসতো। অযাচিতভাবে নূর ওকে আটকে দেয় বাসাতেই আটকায়। আমার কাছে আসতে পারে না।
আর যেই মিটিংটা ছিল ওইখানে গিয়ে বলে আবির সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এদিকে আমার সাথে তো নূরের বিয়ে হয়ে যায়, ওইদিকে আবিরকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। জেলেই ওর মানসিক সমস্যা ধরা পড়ে। আর তারপরই এইসব শুনে আমি বাসায় এসে অশান্তি করেছিলাম অনেক। এই ঘটনার পর থেকেই নূর আর ইরফান ভাইকে দেখতে পারে না। তুই পৃথিবীতে আসার পর আমি পারিনি নূরকে ছাড়তে। বাবা থেকেও বাবাহীন কি করে থাকতি তুই? কিন্তু তোকে কয়েক বছর নূরের কাছে ঘেঁষতে দেইনি। দোষটা এক পক্ষ থেকে আমারও রে মা। অবহেলায় নূর আরও পাথর হয়ে যায়। ইয়াসির তোকে ছোট থেকেই পছন্দ করত। তুই যখন এসএসসি পরীক্ষা দিবি তখন ইয়াসিররা আমাদের বাসায় এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু তোর বাবা ওই দিন ইরফান ভাইকে অপমান করে তাড়িয়ে দেয়। ইয়াসির তবুও তোকে ছাড়তে চায়নি। ইয়াসিরের পিছু ছাড়াতে তোর বাবা ট্রিক্স খাটায়। সে ইয়াসিরকে বলে চাকরি পাবার পর তোকে ইয়াসিরের সাথে বিয়ে দেবে। আমরা জানতাম এই সবই তোর বাবার মেকি কথা, কিন্তু ইয়াসির হয়তো বুঝতে পারেনি রে মা। আফসানা চুপচাপ শুনছে ওর মায়ের কথা, কান্না থেমে গেছে ওর। তার মানে ইয়াসিরও ওকে ভালোবাসে। তবে ও যখন ওর অনুভূতিগুলো ইয়াসিরের সামনে প্রকাশ করত তখন ইয়াসির মজা নিত কেন? রাতটা বিভিন্ন চিন্তাভাবনায় কেটে যায়। সকালে ব্রেকফাস্টের সময় ইয়াসিরের বাবা ওকে জানায় ওনার কাজিনের মেয়ের সাথে বিয়ের কথা চলছে। ওনারা চায় ইয়াসির মেয়েটাকে দেখুক জানুক। ইয়াসির তখন কোনো রিপ্লাই করেনি, চুপচাপ খেয়ে উঠে চলে গেছে। এদিকে আফসানাকে নূর মোহাম্মদ সাহেব বাইরে যেতে নিষেধ করেছিলেন, তবুও কলেজে এক্সট্রা ক্লাস করতে গিয়েছিল। তারপর ওর হঠাৎই মনে হয়েছে ইয়াসিরের সাথে দেখা করা উচিত। ঘড়িতে সময় 2টো, তার মানে ইয়াসিরকে অফিসে পাওয়া যাবে। আফসানা কিছু না ভেবেই ইয়াসিরের অফিসে চলে যায়। প্রথমেই দেখা হয় ইয়াসিরের বন্ধু অমির সাথে। অমি জানায় ইয়াসির ক্যান্টিনের দিকটায় আছে। আফসানা সোজা ক্যান্টিনে চলে যায়। ইয়াসির তখন মাত্রই কফিতে চুমুক দিয়েছে। আফসানা ডেকে ওঠে, ইয়াসির ভাইয়া। কফির কাপটা রেখে ঘুরে দেখে আফসানা দাঁড়িয়ে। মুহূর্তেই রাগ উঠে যায় ওর মাথায়। আশেপাশে তাকিয়ে দেখে কলিগরা খাওয়া দাওয়ায় ব্যস্ত। উঠে আফসানার এক হাত ধরে তারপর টেনে নিয়ে যায় ব্যাক সাইডে। আফসানা আবার বলে, হাতটা আস্তে ধরুন, ব্যথা পাচ্ছি তো। ইয়াসির ওকে টেনে সামনে ছুঁড়ে ফেলার মতো করে ফেলে, কিন্তু আফসানা পড়ে যায় না, সামলে নেয়। ইয়াসির চিল্লিয়ে বলে, এখানে আসছোস কেন? কি চাই? সব জায়গায় আমায় মিমিক্রি বানায় রাখবি? আমার কথা তো শুনবেন আগে। না, শুনবো না আমি তোর কথা। তুই এক্ষুনি বাইর হ আমার সামনে থেকে। মোটেও আসবি না বলে দিলাম। আসবো আসবো, 100 বার আসবো। আফসানা এগোয় আর বলে। ইয়াসির চোখ পাকিয়ে বলে, মুখের উপর কথা বললে খুন করে ফেলবো বলে দিলাম। আফসানা বলে, খুন করবে সে। দেখ আফসানা, বাইর হয়ে খান। ইয়াসিরের কথা আটকে দেয় আফসানা। আকস্মিকই তাদের ওষ্ঠধর মিলিত হয়ে যায়। আফসানা ইয়াসিরের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চোখের পানি ছেড়ে দেয়। ইয়াসির হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আফসানা ওর ঠোঁটে কয়েকটা শুকনো চুমু দিয়ে ফিসফিস করে বলে, আপনি তো একদমই কথা শুনতে চান না। অপর মানুষটাকে তো কথা বলার সুযোগ দিতে হবে, তাই না? ইয়াসির কিছু বলে না। আফসানা আবার ইয়াসিরের মাঝে মত্ত হয়ে যায়। ইয়াসির যেন এই পৃথিবীতে নেই, তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ইয়াসিরের ফোন বেজে ওঠে আর বাস্তবে ফেরে সে। আফসানার কোমর চেপে ধরে ওকে টেনে সরিয়ে দেয়। আফসানার অশ্রুসিক্ত নয়ন ইয়াসিরকে কত কিছু বলতে চায়, কিন্তু ইয়াসির বুঝেও অবুঝ। আফসানাকে নিজের থেকে সরিয়ে দিয়ে গম্ভীর হয়ে বলে, তুই এক্ষুনি বের হয়ে যাবি, আর কখনো আমাকে তোর মুখও দেখাবি না। আফসানা জিদ্দি কণ্ঠে বলে, কোথাও যাব না আমি। তুই যাবি, তোর ঘাড় যাবে। ফের আফসানার হাত চেপে ধরে ওকে বাইরে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। আফসানা কিছু বলতে যাবে তার আগেই দৌড়ে এসে একটা মেয়ে ইয়াসিরকে জড়িয়ে ধরে। উচ্ছ্বাসিত গলায় বলে, ওহ ডার্লিং, ফাইনালি আমি তোমার বউ হচ্ছি। কণ্ঠ শুনে দুজনেই বুঝতে পারে এটা সিনহা। ইয়াসির সিনহাকে ছাড়িয়ে নিতেই সিনহা ওর বুকে হাত রেখে বলে, আমি তো জানতামই না যে আঙ্কেল বাবার কাজিন। যখন শুনলাম তখন বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। আই জাস্ট লাভ ইউ বেবি। এবার ইয়াসির বুঝতে পারে সিনহার সাথেই ওর বিয়ের কথা চলছে। ওদের ঠিক পেছনে আফসানা বিস্মিত হয়ে দাঁড়িয়ে।
ওকে দেখে ইয়াসির সিনহার কোমরে হাত রাখে। এটা দেখে কেঁদে ফেলে আফসানা। অভিমান করে মুখ ফিরিয়ে উল্টো দিকে হাঁটা দেয়। ইয়াসির এক বুক হতাশা নিয়ে শুধু ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। জীবনে তাড়াহুড়ো করে কিছুই হয় না। ইয়াসির অকারণেই আফসানার উপর রেগে থেকে বাসায় বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। সে আফসানাকে একটা বারো সুযোগও দেয় না সাফাই গাইবার জন্য। আফসানার তীব্র অভিমান জাগে। সে অবুঝ তাকে বোঝাবে কি করে। ওভাবেই দিন কেটে যায়। ইয়াসির বাসা থেকে বিয়ের দাওয়াত আসে। নূর মোহাম্মদ সাহেব এই সম্পর্কে অবগত নন। আর কোনো পরিবর্তনও হয়নি। রাফিদ এসব শুনে ওর মাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। সে নূর মোহাম্মদের সাথে একবারেতে এইভাবে থাকতে চায় না। যে বাবার মেয়ের প্রতি টান নেই সে বাবার কেমন বাবা। আফিয়া আর আফসানা একা পড়ে গেছে। আফসানা লেখাপড়ায় মন দিয়েছে। আর এখন অন্যদিকে তাকানোর সময় নেই। ইয়াসিরদের বাসায় বিয়ের খুব তোড়জোড় চলছে, কিন্তু এর মাঝেই ইয়াসিরের 6 মাসের একটা ট্রেনিং পড়ে যায়, যার কারণে বিয়েটা পেছানো হয়েছে। এটা আল্লাহরই একটা ইশারা ছিল। ইয়াসির চলে যায় ট্রেনিংয়ে, আর এদিকে আফসানার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। বেশ ভালো পরীক্ষা দেয় আফসানা। লাস্ট পরীক্ষা দিয়ে এসে হঠাৎ ইয়াসিরের ফোন পায় সে। ইয়াসির নিজে থেকেই কন্ট্রাক্ট করে আফসানার সাথে। খুব কষ্টে আফসানা নিজের আবেগ দমিয়ে ইয়াসিরের সাথে কথা বলে। কখনো বলে, কখনো ইয়াসিরের দেয়া মেসেজটা সিনই হয় না। ইয়াসিরও বুঝতে পারে সে আফসানার কথা না শুনে কত বড় ভুল করে ফেলেছে। যা কিছু হয়েছে তাতে আফসানার কোনো দোষ নেই। এজন্যই মানুষের এতটা রাগ থাকতে নেই। রাগ মানুষকে স্রেফ ধ্বংস করে দেয়। কিন্তু ইয়াসিরের এখন করবার কিছুই নেই। সিনহার আগে ওর বাবা মার বিয়ে নিয়ে উচ্ছ্বাসিত। আফসানার মাঝেও বেশ পরিবর্তন এসেছে। ইয়াসির এখন বুঝতে পারছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। ভুল যেহেতু করেছে সাজাও প্রাপ্য তার। ট্রেনিং করে ইয়াসির আসা মাত্রই বিয়ের তোড়জোড় শুরু হলো, এবার আগের চাইতেও বড়ভাবে। আফসানা নিজেই ইয়াসিরের বিয়ের ব্যাপারে আগ্রহ দেখালো। সে যেতে চায় ইয়াসিরের বিয়েতে। মেয়ের জিদ দেখে আফিয়া বাধ্য হয়ে আফসানাকে নিয়ে গেলেন। আর মাত্র 5 দিন পর বিয়ে। আফিয়া আর আফসানাকে দেখে ইরফান আর মিতা খুব খুশি হলেন, কিন্তু ইয়াসির খুশি হতে পারল না। প্রথম 3 দিন ইয়াসির সুযোগ খুঁজল আফসানার সাথে কথা বলার, কিন্তু নানা বাহানায় পালিয়ে বেড়ালো আফসানা। ইয়াসির রেগে বোম। আফসানার সামনে ইয়াসিরের হলুদ ফাংশন হলো। আফসানা ইয়াসিরকে হলুদ লাগাবার সময় ফিস ফিস করে বলল, আজকে তো গিফট আনিনি, একেবারে বিয়েতে গিফট দিলে হয় না? ইয়াসির শুধু চোখ রাঙিয়ে তাকিয়ে আছে আফসানার দিকে। কেউই জানে না আফসানার মনের অবস্থা। আফসানা উপরে যতই শক্ততা দেখাক, কিন্তু ভেতরে ভেতরে সে লক্ষ কোটিবার ভাঙছে। ইয়াসিরকে সামনে দেখে আফসানার বড় রকমের কিছু ভুল করতে ইচ্ছে করছে। কিছুটা ভিন্ন, তবুও তো ইয়াসিরকে সে পাবে। এই পাগলামি মুখে প্রকাশ করছে না। আফসানা সে ইয়াসিরের বোঝবার অপেক্ষায়, কিন্তু ইয়াসির সে চায় আফসানা প্রকাশ করুক। দুজনার 2 রকম মনোভাব। সামনে কি নিয়ে আগাবে? আগামীকাল ইয়াসিরের বিয়ে। বেলকনিতে দাঁড়িয়ে নিস্তব্ধ শহরটাকে মনোযোগ দিয়ে দেখছে ও, আর সিগারেটের একটা একটা করে টান দিচ্ছে। আফসানা সকাল থেকে অনেক ভাবনা চিন্তা করে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। ও এখন ইয়াসিরের রুমে যাবে। যা হয় হোক, কাল রাত অবধি সব ঠিক থাকলেও সকালবেলা উঠে আফসানার মন ঘুরে গেছে। সে ইয়াসিরকে ভালোবাসে। নিজে ভালোবাসা ছেড়ে দেওয়ার পাত্রী আফসানা নয়। দেরি না করে ওদিকে পা বাড়ায় আফসানা। ইয়াসিরের রুমে এসে দরজা লাগিয়ে সোজা বেলকনিতে চলে গেল সে। সিগারেটে ফুঁকছে ইয়াসির। আফসানা একটা টান মেরে সিগারেটটা নিয়ে নিল। চমকে তাকালো ইয়াসির, কিন্তু আফসানাকে দেখে কোনো ভাবান্তর হলো না ওর। শুধু বলল, সিগারেটটা নিলি কেন? ফেরত দে। ফাজলামি কম, সিগারেট দিয়ে বিদেয় হ। আফসানা ইয়াসিরের সামনে গিয়ে দাঁড়ালো। সিগারেটটা বাড়িয়ে দিতেই নিয়ে নিল ইয়াসির, কিন্তু ঠোঁটে সিগারেট ছোঁয়ানোর পূর্বে একজোড়া উষ্ণ স্পর্শ ছুঁয়ে দিল ওর ঠোঁটকে। ইয়াসির আজকে ভাবলেশীনভাবে থাকতে পারল না। ও যেন মুখিয়েছিল। আফসানাকে চেপে ধরে নিজের সাথে লাগিয়ে নিল। ড্যাম্পারেট হয়ে গেছে ইয়াসির। ঠোঁট ছেড়ে গলায় কাঁধে নাক মুখ ঘষছে ইয়াসির আর বলছে, আমি না হয় ভুল করেছি, এজন্য তুই একটু শুধরে দেওয়ার চেষ্টা করবি না আমাকে? এত বড় সাজা দিচ্ছিস কেন? তুই জানিস না আমি তোকে ছোট্ট থেকে পাগলের মতো ভালোবাসি, তবুও। আফসানা কোনো জবাব দেয় না। চুপ, কোনো কথা না। ভালোবাসো? বেঁধে রাখো দেখি। ইয়াসিরের ঘোর লাগা দৃষ্টি নিয়ে অন্যরকম একটা হাসি দেয়। কোলে তুলে নেয় সে আফসানাকে, আর তারপর একটা 36 সেকেন্ডের ভিডিও ক্লিপ একটা নাম্বারে সেন্ড করে। বোর্ডিং ফার্স্ট
আর লাগেজ নিয়ে ইমিগ্রেশন ডেস্কের সামনে গেল আফসানা। সব চেকিংয়ের পর প্লেনে বসে পাকা হেসে বলল, সমাপ্তি নাকি সূচনা? 2 বছর পরের কথা। একদিন সকালে একটা নাম্বার থেকে টেক্সট পেয়ে ইয়াসির হন্তদন্ত হয়ে কেপটাউনের টিকিট কেটে নিল। বাসায় শুধু বলল কাঙ্ক্ষিত লক্ষ্য পেয়ে যাচ্ছে হয়তো। সবার থেকে দোয়া নিয়ে সে উড়াল দিল কেপের উদ্দেশ্যে। কেপটাউন প্রকৃতির সৌন্দর্য ও এখানকার বন্দরের জন্য বিখ্যাত। সাউথ আফ্রিকার সুন্দরতম শহর এটি। ম্যাক্সিমাম মানুষের সৌন্দর্যে মত্ত হতে ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে দল ভেদে আসে। ইয়াসিরও এসেছিল 2 বার, তার মধ্যে অফিসিয়াল কাজে 1 বার আর 1 বার ভার্সিটির কার্শনে। পুরো 15 দিন তারা চষে বেরিয়েছে কেপটাউনের ম্যাক্সিমাম অংশ। আরও থাকার প্ল্যান ছিল, কিন্তু এখানেও আফসানের বাবা একটা প্রবলেম ক্রিয়েট করেছিল। কেপে গিয়ে ইয়াসিরের বন্ধু জাফরির কথা মনে পড়ল। মোবাইল ঘেটে জাফরির নাম্বার বের করে কল করলো ওকে। জাফির আশেপাশেই এসেছিল একটা ইনভেস্টিগেশনে। ভাগ্যক্রমে ওর ফেরবার আগেই ইয়াসির ফোন করেছিল। জাফির তো বন্ধুকে দেখে খুশিতে অজ্ঞান হয়ে যায়। এয়ারপোর্ট থেকে 11 কিলোমিটার দূরে জাফিরের বাসা। ইয়াসির ওখানেই উঠল। পথে আদ্যপান্ত সব কথা খুলে বলল জাফিরকে। তার কাছে যে আননোন নাম্বারে কল আসে এটাও বলল। জাফিরি নিজ গরজে নাম্বারটা ট্রেস করলো। জাহিদ হাসান মাহমুদ নামে কারো নামে রেজিস্ট্রি করা। নামটা শুনে প্রথমে ভ্রু কুঁচকে তাকালো ইয়াসির, তারপর ঠোঁট কামড়ে বাঁকা হেসে জাফিরকে বলল, তোকে কিছু কাজ করতে হবে। জাফিরও ইয়াসিরের হেল্প করতে রাজি হয়ে গেল। জাফিরের সাথে ইয়াসিরকে দেখে জাফিরের বড় বউ নিশাত খুশিতে পাগল হয়ে গেল। প্রিয় বন্ধুটিকে কতদিন পর দেখল সে। ইয়াসিরের আপ্যায়নে কোনো ত্রুটি রাখল না ওরা। রাতের দিকে নিশাতকেও সব জানালো ইয়াসির। নিশাতও অভয় দিয়ে বলল, কোনো হেল্প লাগলে যেন তাকে বলে। ওদের কথাবার্তার মাঝে ইয়াসিরের ফোনে একটা মেসেজ আসলো, আম হোটেল দিল্লি, আই উইল ওয়েটিং ফর ইউ। মেসেজটা দেখে গাঢ় হাসি হেসে ইয়াসির বন্ধুকে জিজ্ঞেস করলো, বাসাটা পেয়েছিস? জাফির হ্যাঁ সূচক মাথা নাড়লো আর বলল, আমরা সংসারের সবকিছু কিনে দিয়ে আসবো, তুই চিন্তা করিস না। আর কাজ হয়ে গেলে কল করে দিবি আমাদেরকে, আমরা সব নিয়ে রেডি থাকবো। ইয়াসির দুজনকেই থ্যাঙ্কস জানালো। অনেকক্ষণ ধরে দ্য ডেলিতে বসে আছে ইয়াসির। কাকে যেন ফোন করে যাচ্ছে লাগাতার, কিন্তু মানুষটা যে ফোন রিসিভ করছে না আর না টেক্সট রিপ্লাই করছে। এবার বিরক্ত হয়ে উঠল ইয়াসির। আননোন কল বেস করে তার এতদূর আসা মোটেই ঠিক হয়নি। ইয়াসির উঠতে যাবে ঠিক এই সময় একটা সূক্ষ্ম কণ্ঠস্বর। এত জলদি অধৈর্য হলে চলবে? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো ইয়াসিরের, আর পেছনে তাকিয়েই সে চমকে উঠে দাঁড়ালো। এক প্রশস্ত হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে একটা সুপরিচিত মুখ। ইয়াসিরের মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে যায়, গুড়গুড়ি। আফসানা হাসিটা বজায় রেখে মাথা নাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে আসে। তারপর কোনো আড়ষ্টতা ছাড়াই ইয়াসিরের অপোজিটের চেয়ারটা টেনে বসে। ইয়াসির বিস্ময়ে হতভম্ব। এই সময় তারা মুখোমুখি বসে আছে। ইয়াসির হাঁ করে তাকিয়ে আছে আফসানার দিকে। কতখানি পরিবর্তন মেয়েটার মাঝে। কোমর পর্যন্ত কালো দীঘল চুলগুলি পিঠ পর্যন্ত কাটা। এক কাটের কার্লি চুলের পরিবর্তে এখন স্ট্রেট, কালারফুল আর বিভিন্ন কাট দেয়া চুল। পেটানো নুড মেকআপ, হাতেও নিখুঁত নেল পলিশ। পরনে আজকে তার গেঞ্জি, জ্যাকেট, জিন্স আর বোর্ড শু। হঠাৎ এতটা পরিবর্তন ইয়াসির মেনে নিতে পারল না। বেশ কিছুক্ষণ এরকম নীরবতায় কেটে গেল। ইয়াসির হতভম্ব হয়ে লক্ষ্য করে আফসানা হেসে বলল, কি ব্যাপার ইয়াসির ভাইয়া, চমকে গেলেন মনে হয়? আসলে চমকে দিলি আমাকে। তারপর বউ বাচ্চা নিয়ে কেমন আছেন? আমি বিয়ে করিনি। মাই গড, কি বলছেন? বিয়ে করেননি মানে? কেন, তুই জানিস না? জানলাম কই। মস্করা করার জায়গা পাস না। নিজে বিয়ে ভেঙে এসে বলছিস কিচ্ছু জানিস না। এর জবাবে আফসানা অত্যন্ত গম্ভীর হয়ে বলল, আমার একচ্ছত্র সুখ আমি অন্যের হাতে যেতে দেই কি করে? আমি তো আর সিরিয়ালের নায়িকা না যে ভালোবাসা বলিদান দিব। বেশ ভালো বললি। জীবনটাকে ব্রিগেস্ট নাটক বানাই রেখে এখন সে ভাষণ ছাড়তেছে। রাগত স্বরে বলল, ইয়াসির। আফসানা ব্যথাতুর হেসে বলল, আজকেও এরকম করবেন? আপনি জানতেন না আমি কেন চলে এসেছি? না, জানতাম না, জানতে চাই না।
সবসময় বেস্ট আর টিপটপ জিনিসের প্রতি চোখ যাওয়ার এই আমি হঠাৎ চোখ গেল এক আধো পাগল বাচ্চা মেয়ের ওপর। আধো পাগলটা আমায় পুরো পাগল করে তবেই শান্ত হলো। সব থেকেও আমি যে তাকে ছাড়া নিঃস্ব এটা পৃথিবীর সকলে বুঝলেও তার বোঝার ক্ষমতা হয়নি। এবারে কান্না আটকে আফসানা বলল, আমি তো আপনার জন্যই নিজেকে পরিবর্তন করেছি। এই কথা শুনে রাগ চড়ে গেল ইয়াসিরের মাথায়। সে রেগে উঠে দাঁড়িয়ে বলল, এই মুহূর্তে বাইর হয়ে যাবি তুই আমার সামনে থেকে, রাইট নাও, না হলে এক থাপ্পড় দিয়ে গাল ফাটাবো তোর। আফসানা এবার কেঁদেই ফেলল। আশেপাশের মানুষ তাকিয়ে তাদের দিকে। তারাও অবাক। ব্যাপারটা বুঝতে পেরে ইয়াসির টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে হন হন করে বেরিয়ে গেল। আফসানা প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো, বুঝতে পেরে ব্যাগ নিয়ে দিল দৌড়। ইয়াসির ভাইয়া দাঁড়ান বলছি। চিৎকার করে ডাকলেও ইয়াসির শুনল না। বেচারি আফসানা দৌড়ে নাগাল পেল ইয়াসিরের। হাত টেনে ধরে আটকালো। হাত টেনে ধরায় ইয়াসিরও ওর দিকে একটা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, হাত ছাড়। না ছাড়বো না। হাত ছাড়তে বলছি। ছাড়বো না আমি। সব সময় অর্ধেক কথা শুনে চলে যাওয়া হবে না। আমি আর পারবো না আপনাকে ছাড়া থাকতে। ইয়াসির এবার আফসানার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ ওকে কোলে তুলে নিয়ে বলল, ঠিক বলছস তুই, আর ছাড় দিব না তোকে। বিয়ে শাদির ছুট ঝামেলা কমপ্লিট করে রাতের দিকে আফসানা আর ইয়াসির আফসানার মামার অ্যাপার্টমেন্টে এসে উঠল। আফসানা ভেবেছিল তার মামা বুঝি আজ আস্ত রাখবে না, কিন্তু ওকে অবাক করে দিয়ে পুরো বাড়ির মানুষ সাদরে বরণ করেছে বরবউকে। দ্বিগুণ অবাক হয়েছে আফসানা যখন রুমে এসে দেখে রীতিমতো বাসর সাজানো হয়েছে। আফসানা কিছু বুঝতে না পেরে মামার কাছে যেতে নিচ্ছিল। ঠিক তখনই ইয়াসির বলে, চালাকি কি শুধু তুই একাই করতে পারিস? গাধা, তোর চাইতে গুণে গুণে 5 বছরের বড় আমি। আমার লেভেল পর্যন্ত পৌঁছাতে তোকে আরো কাঠখণ্ড পোড়াতে হবে। এবার বুঝতে পারলো আফসানা। ইয়াসির আগে থেকেই জানতো আফসানার সাথেই তার কথা হয়, আর বিয়েটাও মা মামার সম্মতিতেই হয়েছে। আফসানা ইয়াসিরকে জিজ্ঞেস করলো, সব জানতে পারলে কবে? আর জাফির ভাই, নিশাত আপু এরা কি করে জানলো তুমি এখানে? ইয়াসির ছোট্ট করে জবাব দিল, অত কিছু তোর জানা লাগবে না। এরপর আরাম করে বিছানায় শুয়ে আফসানার উদ্দেশ্যে বলে, বহুত চিন্তা ভাবনা করছিস, এখন 2 বছরের জমে থাকা শান্তিগুলো উপভোগ কর। শাস্তি আর উপভোগ? ইয়েস, শুরু কর। গোসলে যা। আজ সারা রাত তুই গোসল করবি যতক্ষণ না চুলের রঙগুলো উঠতেছে। এ কথাগুলো শুনে আফসানার চোখ বড় বড় হয়ে গেল। অসহায়ভাবে বলল, এই ঠান্ডায় গোসল দিলে আমি মরে ভূত, অন্য শাস্তি দেয়া যায় না? একটা কাজ কর, কান ধর, ধরে উঠবস শুরু করে দে। নয়, হ্যাঁ। আর উঠবস করার সময় আমি যেগুলো বলছি ওগুলো বল। কান ধরে উঠবস করার সময় ইয়াসির আফসানাকে প্রমিস করলো, ওয়েস্টার্ন ড্রেস পরা যাবে না, চুল কালার করা যাবে না, স্ট্রেট করা যাবে না, ইত্যাদি সহ আরও অনেক কিছু। রাতটা ওভাবেই কাটলো। সকালবেলা ইয়াসির আফসানাকে প্যাকিং করতে বলল। ওর চাকরি এখানেই শিফট করা হয়েছে। এখানেও বাসা কিনেছে একটা। আজকে থেকে ওটাই ওদের ছোট্ট সংসার হবে। সকালে ব্রেকফাস্ট করেই বিভিন্ন আলাপ আলোচনা করে ওরা বেরিয়ে পড়ল। প্রায় 30 কিলোমিটার দূরেই ওদের বাসাটা। পথেই আফসানার মায়ের সাথে কথা বলল। ওর মা জানালো নূর মোহাম্মদ সাহেব ওকে ত্যায্য করেছেন। এক বুক হতাশ আর চোখের পানি ঝরানো ছাড়া আর কোনো জবাব দিতে পারেনি আফসানা। আফিয়া তাকে অনেক দোয়া করে দিলেন আর ধৈর্য ধরতে বললেন। হয়তো নূর মোহাম্মদের রাগ পড়লে তিনি নিজের ভুল বুঝতে পারবেন। ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল আফসানা। তাকে পুরো রাস্তা সামলে নিল ইয়াসির। দুপুরের দিকেই পৌঁছে গেল ওরা। বাসায় পৌঁছে দেখলো জাফির ঘর সাজানোর সব সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। এগুলো এখন সেট করতে হবে। লাগেজগুলি একটা ঘরে রেখে দুটিতে কাজে লেগে পড়ল। কিছুক্ষণের মাঝেই তারা পুরো বাড়ি দারুণভাবে সাজিয়ে নিল। সন্ধ্যার দিকে দুজনে মিলে রান্নাও করে নিল। এখন শাওয়ার নেবার পালা। আফসানা আলসেমি করলেও ইয়াসির ধরে বেঁধে ওকে গোসল করতে নিয়ে গেল। বেচারিকে ভালোমতো পানি খাওয়ালো আজ। পরে খেয়ে দিয়ে ঘুমানোর পায়তারা করছিল ইয়াসির। কিন্তু আফসানা গল্প করবে। তার 2 বছরের জমানো গল্প সে ইয়াসিরকে শোনাতে চায়।
বেচারা ইয়াসির তাকেও আফসানার কথা মেনে নিতে হলো। ডিভানে বসে গল্প করতে করতে দুজনেই কখন যে ঘুমিয়ে গেল তার হিসেব নেই। আনুমানিক রাত 1:30-2:30টার দিকে আফসানার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে নিজেকে ইয়াসিরের বুকে আবিষ্কার করলো আফসানা। ইয়াসির ওকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। বুকে নাক ঘষে মাথা তুলে ইয়াসিরের দিকে তাকালো আফসানা। ঘুমন্ত ইয়াসিরকে দেখে আফসানা শুধু মনে হচ্ছিল, সত্যি কি আমার হয়ে গেছে? তারপর আদরে ভাবে ইয়াসিরের সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছিল আর চুলেও। ওর স্পর্শে ইয়াসিরের ঘুমটা ভেঙে যায়। ইয়াসির ওর দিকে তাকিয়ে ঘুম চড়ানো গলায় বলে, ডিস্টার্ব করতেছিস কেন? চুপচাপ শুয়ে থাক, ঘুমাতে দে আমাকে। কিন্তু আফসানার কানে এসব যায় না। ও উঁচু হয়ে ইয়াসিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে ভালোবাসবেন? সাথে সাথে ঘুমের রেশ কেটে যায় ইয়াসিরের। চোখ বড় বড় করে বলে, কি বললি? সেদিনের অর্ধেক কাজটা আজকে পুরো করে দাও। তুই কি নেশা টেশা করছস? কিন্তু হতে চাই মত্ত তোমাতে। বলে ইয়াসিরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো আফসানা। শক্ত করে জড়িয়ে ধরল ওকে। স্বপ্নপুরুষের কাছে সানন্দে নারীত্ব বরণের মুহূর্তে আফসানাকে ফিসফিস করে বলে উঠল, আমাদের সংসার কবে নর্মাল হবে? বাবা মেনে নিবে নাকি? এ প্রশ্নের জবাবে কিছু বলল না ইয়াসির। আশা আর অপেক্ষা করা ছাড়া তাদের কোনো পথ তো আর নেই। কেটে গেল আরও 7 মাস। আফসানার ভেতরে এখন নতুন প্রাণের অস্তিত্ব। ফোলা পেটে হাত রেখে বেলকনির রেলিং ধরে আকাশকুসুম ভাবনায় মত্ত আফসানা হঠাৎ অনুভব করল একগুচ্ছ উষ্ণ নিঃশ্বাস তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে। কিছু বলল না আফসানা। দুটো বলিষ্ঠ হাত পেছন থেকে তার পেট আঁকড়ে ধরল, সাথে মাতাল করা এক কণ্ঠস্বর, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পেছন ঘুরে ইয়াসিরের বুকে মাথা রেখে আফসানা বলল, তুমিও ছিলে, আছো আর থাকবে আমার হৃদয় জুড়ে। ইয়াসির আফসানাকে শক্ত করে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু খেলো, বলল, ভালোবাসি। আফসানা মাথা তুলে ইয়াসিরের চোখে তাকালো। এই তো ভরসার জায়গা, এক পৃথিবী ভালোবাসা এখানেই। এই ভালোবাসায় মত্ত থাকতে চায় আফসানা আজীবন। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আসা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।